এই তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আজকে তাহলে আলুর পরোটা বানাবো। এই বর্ষায় আলুর পরোটা খেতে যা ভালো লাগে। এতদিন প্রচন্ড গরম ছিল বলে ঠিকমতো আলুর পরোটা খেতেই পারিনি। এই মনে করে পারমিতা আলুর পরোটা বানায়। অন্যদিকে পারমিতা শ্বশুরবাড়ির লোকেরা মনে করে বৃষ্টি হচ্ছে মানে পারমিতা হয়তো খিচুড়ি এবং মাছ ভাজা রান্না করবে, তাই সবাই দুপুরবেলা খাবার টেবিলে খিচুড়ি এবং মাছ ভাজার জন্য অপেক্ষা করে। এমন সময় পারমিতা সবাইকে আলুর পরোটা পরিবেশন করে। বৌমা, এই বৃষ্টির মধ্যে তুমি আলুর পরোটা বানিয়েছো কেন? আজকে তো তোমার খিচুড়ি রান্না করার কথা। এতগুলো আলুর পরোটা তোমাকে বানাতে কে বলেছে? আমরা তো আলুর পরোটা একদমই খাই না। যাও, আমাদের জন্য এখনই খিচুড়ি বানিয়ে আনো। সে কি, আমি তো আপনাদের সবার জন্যই আলুর পরোটা বানিয়েছি। তাছাড়া আমি ভেবেছিলাম আপনারা সবাই হয়তো আলুর পরোটা খেতে ভালোবাসেন। আমি নিজেও আলুর পরোটা খুব ভালো বানাতে পারি। একবার খেয়েই দেখুন না, আমি পরের দিন না হয় খিচুড়ি বানিয়ে দেব। উফ বৌদি, কেন আমাদের পারমিশন না নিয়ে তুমি হুটহাট রান্না করে ফেলো বলো তো? আমাদের আলুর পরোটা খেতে একদমই ভালো লাগে না। তুমি আমাদের জন্য নবরত্ন খিচুড়ি আর মাছ ভাজা বানিয়ে দাও। বললাম তো, সবাই তো আর তোমার মতো গরিবের আলুর পরোটা খেতে পছন্দ করে না। ননদের মুখে এমন কথা শুনে পারমিতার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। আসলে পারমিতার বাপের বাড়ির অবস্থা আগে অতটাও ভালো ছিল না। পারমিতাদের বাড়িতে খিচুড়ি বানালেই পারমিতা সবসময় খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে চাইতো, কিন্তু ইলিশ মাছের প্রচুর দাম হওয়ায় তখন পারমিতার বাবা মা তাকে খিচুড়ি এবং ইলিশ মাছ খাওয়াতে পারতো না। তাই পারমিতার মা প্রত্যেক বছর বর্ষাকালে পারমিতাকে খিচুড়ির বদলে গরম গরম আলুর পরোটা বানিয়ে খাওয়াতো। আচ্ছা বেশ, আপনারা সবাই যখন এত করে বলছেন, আমি তাহলে আপনাদের জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি। এই মনে করে পারমিতা রান্নাঘরে গিয়ে তার শ্বশুরবাড়ির সবার জন্য খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা বানিয়ে দেয়। কিন্তু পারমিতা যখন সবাইকে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা পরিবেশন করতে যায়, ততক্ষণে তার পরিবারের লোকেরা সমস্ত আলুর পরোটা খেয়ে শেষ করে দেয়। এ কি সোনালি, তুমি এতক্ষণ আমাকে অতগুলো কথা শোনালে, কিন্তু আমার বানানো সবকটা আলুর পরোটা শেষ করে দিয়েছো। এই তো বললে তোমাদের নাকি আলুর পরোটা খেতে ভালো লাগে না। তোমাদের জন্য আমি কষ্ট করে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানাতে গেলাম, আর এখন এসে দেখছি আমরা এতগুলো মানুষ কখন থেকে না খেয়ে বসে আছি। তুমি তো 2 ঘন্টা ধরে খিচুড়ি বানালে, তাই বলি কি আমরা 2 ঘন্টা না খেয়ে বসে থাকবো? তাই আর কি আমরা আলুর পরোটাগুলো দিয়ে লাঞ্চ সেরে ফেলেছি। আসলে পারমিতা যেই খিচুড়ি রান্না করতে যায়, তখনই আলু পরোটার সুগন্ধ পেয়ে সোনালি আর থাকতে না পেরে আলুর পরোটা খাওয়া শুরু করে দেয়। আর সেই পরোটা খেয়ে সোনালির ভীষণই ভালো লাগে। সে কি মা, তোমার গরিব বৌমা এত ভালো আলুর পরোটা বানাতে পারে? আমি তো মনে হয় কোনো হোটেল রেস্টুরেন্টেও এত ভালো আলুর পরোটা খাইনি। আমার তো দারুণ লাগছে। সোনালির কথা শুনে বেলা দেবীও অল্প একটু আলুর পরোটা খেয়ে দেখে, তারও ভীষণ ভালো লেগে যায়। তাই তারা মা মেয়ে দুজনে মিলে সমস্ত আলুর পরোটা খেয়ে শেষ করে দেয়। এতে করে পারমিতার নিজের জন্য একটাও আলুর পরোটা থাকে না, তাই পারমিতা বাধ্য হয়ে খিচুড়ি খায়। পরের দিন বেলা দেবী পারমিতার হাতে 1000 টাকা এবং একটা বড় ব্যাগ ঝুলিয়ে দিয়ে বলে, এই নাও বৌমা, তুমি আজকে 3 কেজি আলু আর ময়দা কিনে নিয়ে এসো। আগের দিন তুমি যেরকম আলুর পরোটা বানিয়েছিলে, ওরকমই আলুর পরোটা বানাবে। তোমার হাতের আলুর পরোটা খেয়ে আমাদের খুব ভালো লেগে গেছে। কিন্তু মা, আমি কালকেই তো অন্তত 20 খানা আলুর পরোটা বানিয়েছিলাম। আজকে আমার আর আলুর পরোটা বানাতে ইচ্ছা করছে না। তাছাড়া কালকে আলুর পরোটা বেলতে বেলতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। যত সব নাটক! তোমার বর আজকে বাড়ি আছে দেখেই আলুর পরোটা বানাতে বলেছি। ওই একটাই তো কাজ ভালো মতো করতে পারো। আলুর পরোটা কোনো রকমে ভালো বানিয়েছো, একটু প্রশংসা করেছি বলে তোমার মুখে আবার বুলি ফুটেছে। হ্যাঁ পারমিতা, শুনলাম তুমি নাকি খুব ভালো আলু পরোটা বানিয়েছো। আমার জন্য একটু আলু পরোটা বানিয়ে দাও না প্লিজ। আসলে আমি তো জানতামই না তুমি খুব ভালো আলু পরোটা বানাও। তোমার আলু পরোটা যদি ভালো লাগে তাহলে আমি অফিস কলিগদের জন্যও নিয়ে যাব। পার্থর কথা শুনে পারমিতার কিছু করার থাকে না। ইতিমধ্যে প্রচন্ড বৃষ্টি নেমে আসে, তাই পারমিতা বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে বাজারে আলু আনতে চলে যায়। ভারী বৃষ্টি হওয়ার ভয়ে পারমিতা তাড়াতাড়ি বাজার থেকে কোনো রকমে আলু নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু পারমিতা পার্থকে আলু পরোটা বানিয়ে দেওয়ার পর পার্থ সেই পরোটা মুখ থেকে থুথু করে ফেলে দেয়।
ইস পারমিতা, তুমি কিরকম পরোটা বানিয়েছো? পরোটাগুলো তো খেতে একদমই ভালো লাগছে না। পরোটা থেকে কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। আমি আগে জানলে তো কোনোদিনও তোমাকে পরোটা বানাতে বলতাম না। এই পরোটা খাওয়ার পর তো আমার মুখে স্বাদটাই চলে গেল। হ্যাঁ তাই তো, আগের দিন তো তুমি খুব ভালো পরোটা বানিয়েছিলে, আজকে পরোটাগুলো এত খারাপ হলো কেন? এই পরোটা খেয়ে মনে হচ্ছে কি জানো, একটা বাজে খাবার খেলাম। ওরে বাবারে, ওয়াক্থু। বুঝতে পারছো না মা, বৌদির হাতের একটা রান্না আমরা ভালো বলে ফেলেছি, তাই যদি রোজ বানাতে হয় সেই জন্য বৌদি ইচ্ছা করে খারাপ পরোটা বানিয়েছে, যাতে আমরা আর বৌদিকে আলুর পরোটা বানাতে না বলি। ছি ছি বৌদি, তোমার এত বাজে মন আগে তো জানতাম না। না বিশ্বাস করো সোনালি, আমি তো আলুর পরোটা বানাতে ভালোই বাসি। আমি কখনো ইচ্ছা করে খারাপ রান্না করি না। আমি জানি না আলুর পরোটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কি করে। আসলে আজকে বাজারে ফ্রেশ আলুর ট্রাক এসেছিল, কিন্তু বর্ষায় আলুগুলো যেহেতু পচে যাওয়ার উপক্রম হয়, তাই পারমিতা তাড়াহুড়ো করে যেই আলুগুলো কিনে আনে সেগুলো বেশিরভাগ পচা ছিল। ওই পচা বাজে আলু দিয়ে পরোটা বানানোর ফলে পারমিতার আলুর পরোটাগুলো খারাপ হয়ে যায়। তার উপর বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করার ফলে পারমিতার প্রচণ্ড জ্বর আসে। ঠিক তার পরের দিনই হঠাৎ করে সোনালীকে পাত্রপক্ষ দেখতে আসে। এই মরেছে, এই বর্ষার সময় পাত্রপক্ষ চলে এলো, কি ঝামেলা বলো দেখি। বাড়িতে তো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কিছুই আনা নেই। এই সম্বন্ধটা খুবই ভালো, পাত্র বিদেশে থাকে, ওর সাথে যদি তোর বিয়ে ঠিক হয় তাহলে তুই কিন্তু খুব সুখে থাকবি সোনালি। কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে তো কিছু আনা সম্ভব নয়। আর তোর বৌদিটা ইচ্ছা করে শরীর খারাপের বাহানা দিয়ে বসে আছে, যাতে কোনো কাজ করতে না হয়। আরে মা, তুমি টেনশন নিচ্ছ কেন? আমি অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করে বলবো ওই বিরিয়ানিটা আমি রান্না করেছি, তাহলে সবাই আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। এই মনে করে সোনালী অনলাইন থেকে বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে পাত্রপক্ষের সামনে পরিবেশন করে। সেই বিরিয়ানি দেখে পাত্রপক্ষের লোকজন খুবই খুশি হয়। আমি আপনাদের সবার জন্য স্পেশাল করে চিকেন দম বিরিয়ানি রান্না করেছি। আমি চিকেন বিরিয়ানি খুব ভালো বানাতে পারি, তাই ভাবলাম আপনাদের একটু আমার হাতের টেস্টি বিরিয়ানি খাওয়াই। আপনারা খেয়ে বলুন তো কেমন হয়েছে। এমন সময় পারমিতা আলুর পরোটা নিয়ে আসে। পারমিতার হাতের আলুর পরোটার সুন্দর সুগন্ধ পেয়ে পাত্রপক্ষ বিরিয়ানির প্লেট নামিয়ে রেখে দেয়। ও মাই গড, এত সুন্দর গন্ধ কি আলু পরোটা থেকে আসছে? যে খাবারের গন্ধ বিরিয়ানিকেও হার মানাতে পারে। আমি আলু পরোটাটা অবশ্যই টেস্ট করে দেখতে চাই। আপনি প্লিজ আমাকে আলু পরোটা সার্ভ করবেন। রাহুলের কথা শুনে তার পরিবারের বাকিরাও বিরিয়ানি ছেড়ে আলুর পরোটা খেতে চায়, যা দেখে সোনালীর ভীষণ রাগ হয়। আলুর পরোটা খাওয়ার পর পাত্রপক্ষ সবাই এতই খুশি হয় যে তারা পারমিতাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। আচ্ছা, ইনি কি আপনার বড় মেয়ে? আমার কিন্তু এই মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে। কি সুন্দর আলুর পরোটা বানাতে পারে, যার সামনে বিরিয়ানিও তো ফেল হয়ে যায়। এর থেকে বড় রাঁধুনি আর কেউ হতে পারে না। আমি এই মেয়েকেই আমার ঘরের বৌমা বানিয়ে নিয়ে যেতে চাই। মরণ, ও আমার মেয়ে হতে যাবে কেন? এটা তো আমার বৌমা। আমার বৌমার অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আপনারা তো আমার মেয়েকে দেখতে এসেছেন, হঠাৎ করে আমার বৌমার নামে সম্বন্ধ দিচ্ছেন কেন? বুঝতে পারছো না মা, বৌদি মনে হয় পাত্রপক্ষের উপর কালো জাদু করেছে। এরকম করেই তো আমার দাদাকে পটিয়ে বিয়ে করেছিল। দেখুন, আমি আপনাদের একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, আমার বৌদির নজর কিন্তু একদমই ভালো নয়। আমার বৌদি আপনাদের আলুর পরোটা খাইয়ে বশ করে ফেলেছে। ও মা, সে কি কথা? এরকম কথা তো আগে কখনো শুনিনি। আপনি ভেবে দেখুন না, বিরিয়ানি সবাই খেতে পছন্দ করে। আমার বৌদি কি এমন আলুর পরোটা রান্না করলো যে সবাই বিরিয়ানি ছেড়ে ওর হাতের আলুর পরোটা খেতে শুরু করলো? আসলে আমার বৌদি এরকম বদমাইশ। ও নিজের খাবারের মধ্যে এমন কিছু মিশিয়ে রাখে যা খেলে আপনি একদম বশ হয়ে যাবেন। এ তো সাংঘাতিক কাণ্ড। আচ্ছা, এই বশীকরণটা আমি কি করে কাটাবো? আমি বাবা কারো দ্বারা বশ হতে চাই না। আপনি প্লিজ আমাকে বলে দিন আমি কি করে বশ মুক্ত হব। এই তো বাইরে বৃষ্টি পড়ছে, আপনাকে বশমুক্ত হতে গেলে বৃষ্টির জলে ভালো করে ভিজে স্নান করতে হবে, তবেই আপনি আমার বৌদির এই বাজে বশ থেকে বেরোতে পারবেন। না হলে আপনার চোখে আমার বৌদি একমাত্র ভালো মেয়ে হয়ে থাকবে, আর কেউ কোনোদিনও আপনার চোখে ভালো হবে না। সোনালীর এমন কথা শুনে পাত্রপক্ষ তখনই সেখান থেকে পালিয়ে যায়। তাই পারমিতা নিজের সম্পর্কে কিছু বলারও সুযোগ পায় না। তার উপর সোনালী এবং বেলা দেবী দুজনে মিলে পারমিতাকে যাচ্ছে তাই করে কথা শোনায়।
আমার পাত্রপক্ষের সামনে আলুর পরোটা নিয়ে আসার কি দরকার ছিল? তোমার জন্য অত ভালো সম্বন্ধ ভেঙে গেল। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাও পরপুরুষ দেখলে লোভ সামলাতে পারো না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ছি, তোমার জন্য আমার মেয়ের একটা অত ভালো সম্বন্ধ ভেঙে গেল। ওই আলুর পরোটা খাইয়েই তো সবাইকে বশ করেছিলে। আমাদের মাথাটা ওই আলুর পরোটা খাইয়ে খাইয়েই শেষ করছো। আপনি আমাকে এত খারাপ কথা বলতে পারলেন? আমি দেখলাম সোনালি অনলাইন থেকে খাবার অর্ডার করেছে। তাছাড়া সোনালি যেই দোকান থেকে খাবার অর্ডার করেছিল, সেই দোকানটা অনেক দিন ধরে বাজে পচা বিরিয়ানি সেল করছিল। সেই কথা ভেবেই আমি সবাইকে আলুর পরোটা বানিয়ে দিয়েছি, যাতে পাত্রপক্ষে সোনালিকে পছন্দ হয়ে যায়। পারমিতা অনেক করে বোঝালেও তারা কোনো কথা শুনতে চায় না। তারা পারমিতাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। শ্বশুরবাড়ির সবার কাছে অত কথা শোনার পর পারমিতা ঠিক করে সে আর জীবনে কোনোদিন তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য আলুর পরোটা বানাবে না। দূর, মানুষের ভালো করতে চাই আর উল্টে আমারই খারাপ হয়ে যায়। এত কষ্ট করে অতগুলো আলুর পরোটা বানানোর আমার তো কোনো দরকারই ছিল না, তার বদলে শুধু বদনাম পেলাম। পারমিতা এখন তার পরিবারের জন্য নর্মাল খাবার দাবার রান্না করে, কিন্তু বৃষ্টি পড়লেই পারমিতার আলুর পরোটার কথা খুব মনে পড়ে। কিন্তু যতবারই সে আলুর পরোটা বানানোর কথা ভাবে, ততবারই তার পুরানো বদনামের কথা মনে পড়ে। এরই মধ্যে একদিন পারমিতার ভাই পারমিতার সঙ্গে দেখা করতে আসে। হ্যাঁ রে দিদি, তুই আর আগের মতো আলু পরোটা বানাস না? বর্ষাকাল পড়লেই তো তুই প্রত্যেকদিন আলু পরোটা বানাতিস। তোর হাতের আলু পরোটা খেতে এত ভালো হতো যে দেখ, আমি সেই টানে কোথা থেকে তোর বাড়িতে চলে এলাম। না রে, আমি আর আগের মতো আলুর পরোটা খাই না। তবে তুই বললে তোর জন্য বানিয়ে দেব। তুই তো আমার হাতের আলুর পরোটা খেতে খুব ভালোবাসিস। আসলে আমার একটা নতুন বিদেশি কোম্পানিতে প্লেসমেন্ট হয়েছে। আমি ভাবছি বিদেশে চলে যাব, সেই জন্য শেষবারের মতো তোর সঙ্গে দেখা করতে এলাম। একবার বিদেশে চলে গেলে তোর হাতের আলু পরোটা তো আর খেতে পারবো না, তাই না? সায়নীর কথা শুনে পারমিতা অত্যন্ত খুশি হয়, তাই সে তখনই আলুর পরোটা বানাতে চলে যায়। কিন্তু ব্যাপারটা বেলা দেবী মোটেও ভালো চোখে দেখে না। এত বলেও তোমার শিক্ষা হয়নি, তুমি আবার সেই আলুর পরোটা বানাচ্ছ? এবার তো দেখছি বাপের বাড়ি থেকে আবার লোকজন জুটিয়ে এনেছো। বলি, তোমার লজ্জা করে না? আসলে আমার ভাই বিদেশে চাকরি পেয়েছে তো, ও কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যাচ্ছে। তাই ভাবলাম ওকে একটু আলুর পরোটা বানিয়ে খাওয়াই। বেলা দেবী এবং সোনালি যেই জানতে পারে সায়ন বিদেশে চাকরি পেয়েছে আর সে কয়েকদিনের মধ্যেই বিদেশে সেটেল হবে, তাই তখনই সোনালি সায়নকে খুব ভালো লেগে যায়। ও মা, তাই নাকি? বানাও বানাও, ভালো করে আলুর পরোটা বানাও। দাও, আমি তোমার ভাইকে গিয়ে পরিবেশন করে আসছি। সোনালি যখন সায়নকে পরোটা পরিবেশন করতে যায়, তখন সায়নেরও সোনালিকে পছন্দ হয়ে যায়। দেখতে দেখতে বর্ষাকালের মধ্যেই সায়ন এবং সোনালির ধুমধাম করে বিয়ে হয়। তারপর থেকে বেলা দেবী কিংবা সোনালি কেউ কখনো পারমিতাকে আলুর পরোটা নিয়ে খোঁটা দিতে পারে না, নাইবা তারা পারমিতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আরে মোহিনী, দেখ দেখ, তোর ছেলে আজ কত বড় হয়ে গেছে, নিজের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। তা বলি বাবা, কথাবার্তা একটু কম বলবি। বউয়ের সামনে তো করলে প্রথম বলেই আউট হয়ে যাবি, আর তোর বিয়ে জীবনেও হবে না। হে হে হে। মা দেখতো তো, বলমাতি বলতে আমি তোতলা বলে লাদাতে এলাম, বললে আমি মেয়ে দেখতেই দাবো না বলে দিলাম। দাও। আরে আরে, না বাবা, এত রাগ করে না। আমার কথা শুনে রেগে গিয়ে মেয়ে দেখতে না গেলে তোর তো কোনোদিনই বিয়ে হবে না, কারণ আমি তোকে সবসময়ই বলবো, আর তুই তো এটা ভালোভাবেই জানিস। হে হে হে। হ্যাঁ, সেই জন্যই তো বলতি আজকের দিনটা অন্তত ইয়ার্কি মালাটা বন্ধ করো। এমনিতেই আমার অনেক টেনশন হচ্ছে, ওখানে গিয়ে কি বলবো না বলবো, তার উপরে তুমি আবার মজা তত্ত্ব। এটা ছিল জালালগড়ের ঘটনা, যেখানে বিনয় তার মা মোহিনী দেবী এবং তার পিসি চন্দনার সঙ্গে বাস করত। আজ তারা প্রথমবার বিনয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছিল, কিন্তু বিনয় তোতলা হওয়ার জন্য চন্দনা দেবী তাকে নিয়ে মজা করছিল। আসলে চন্দনা দেবী এরকমই একটু হাস্যকর প্রকৃতির ছিল। সে নিজে বিয়ে না করে ছোটবেলা থেকেই বিনয়কে নিজের ছেলের মতো মানুষ করে। সে বিনয়কে খুবই ভালোবাসতো। তুই তো জানিস বাবা, তোর পিসি কেমন। তাই এখন কথাবার্তা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। পরেশবাবু ফোন করেছিল, ওনারা আমাদের জন্যই অপেক্ষা করছে। বিনয় তার মা ও পিসির সঙ্গে পরেশবাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
পরেশবাবু ছিল পাশের গ্রাম মধুপুরের বাসিন্দা। তার একমাত্র মেয়ে সুন্দরীকেই দেখার জন্য তারা যাচ্ছিল। সেখানে এসে, বাবা কি উঁচু বাড়ির দরজা, এখানে কি জিরাফ আছে নাকি? আমি এত উঁচু বড় দরজা আগে কোনোদিনই দেখিনি। এই তুই দেখেছিস মোহিনী? তুমি তো ডাইনোসরও কখনো দেখোনি, তাহলে কি ডাইনোসরও কোনোদিন ছিল না? আস্তে কথা বলো, বড়লোকদের বাড়িতে এমন অনেক কিছুই থাকে যেগুলো আমরা আগে কখনোই দেখিনি, বুঝলে? এবার বেশি কথা না বলে চলো ভিতরে চলো। বিনয় ওখানে কিছু বলতে যাবে কি তখনই চন্দনা তাকে বলে, বাবা চুপ কর, কথা বলিস না তুই। আমরা এদেরকে তো তোতলামোর বিষয় নিয়ে কিছুই জানাবো না। আর এত ভালো বাড়ির সম্বন্ধ কেউ কেটে দিতে চাই বল? হে হে হে। এভাবেই আলোচনা করে নিয়ে তারা সকলে বাড়ির ভিতরে যায় এবং সেখানে গিয়ে, মোহিনী দেবী, আপনাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেল মনে হয়। সেই 1 ঘন্টা আগে বললেন বেরিয়েছি, তা আপনাদের ঘড়ি কি স্লো নাকি? কিছু মনে করবেন না, আমি একটু মজা করছি আর কি। আর বলবেন না দাদা, আসলে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে নিতে নিতে দেরি হয়ে গেল। আসলে কে আসল জিনিস দিচ্ছে আর কে ঠকিয়ে নকল জিনিস দিচ্ছে বোঝাই দুষ্কর। মানুষ বলছে এক আর হয়ে যাচ্ছে আর এক। এই দেখুন না, আপনার মেয়েকে ফটোতে যেরকম দেখেছি, এখানে এসে যদি অন্য হয় তাহলে রাগ হবে না বলুন? এই রে, মুশকিল করেছে। ফটোর তুলনায় আলাদা তো হবেই, কারণ ফটো তো বসে তুলেছে, আর এখানে তো সুন্দরী হেঁটে হেঁটে আসবে, তাহলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাবে। আরে না না, সেরকম হবে না। আর আপনাকে তো আমি ঠিক চিনতেই পারলাম না, আপনি কে যেন? ও আপনি চন্দনার কথা বলছেন? ও আমার ননদ, আর বিনয়কে ছোটবেলা থেকে ওই বড় করেছে। আসলে ও বিনয়কে খুবই ভালোবাসে। আচ্ছা আপনি মেয়েকে ডাকুন না, কথা তো হবেই। মোহিনী দেবীর কথা শুনে পরেশবাবু একটু চিন্তিত হয়ে তার মেয়েকে ডাকতে যায়। কিছুক্ষণ পর সে একটি চাকাওয়ালা চেয়ারে বসিয়ে সুন্দরীকে সেখানে নিয়ে আসে। সুন্দরীর নামের মতো তাকে দেখতেও খুবই সুন্দর ছিল। বাহ পরেশবাবু, আপনার মেয়েকে তো দেখতে খুবই সুন্দর। এত সুন্দর দেখতে মেয়ে, আমার তো এই বিয়েতে কোনোই আপত্তি নেই। হ্যাঁ মোহিনী দেবী, এত সুন্দর হওয়া সত্ত্বেও একে অনেকে পছন্দ করে না। আসলে আরে মোহিনী, শুধু দেখতে ভালো হলেই হবে না, মনে নেই আসল নকলের কথা? এমনও তো হতে পারে মেয়ের কিছু সমস্যা আছে। হে হে হে। পরেশ বাবু, কথায় কথায় বলেই ফেললাম, আপনি কিছু মনে করবেন না। যদি সুন্দরীকে একটু হাঁটাচলা করে দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো আর কি। হে 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 হে। এটা শুনে পরেশবাবু একটু চিন্তায় পড়ে যায়। শেষে তাদের অনুরোধে সুন্দরীকে সে হাঁটতে বলে। সুন্দরী হাঁটার জন্য উঠে দাঁড়ালে তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সুন্দরী খুবই লম্বা ছিল। তার পাশে সকলেই অর্ধেক ছিল। সাধারণ মানুষের উচ্চতার তুলনায় সে অনেক বেশি লম্বা ছিল। আরে পরেশ বাবু, আপনিও তো আমাদেরকে ঠকাতে যাচ্ছিলেন। আপনার মেয়ে এত লম্বা, আমাদেরকে আগে বলেননি কেন? এখন আমি বুঝলাম আপনার বাড়ির দরজাগুলো এত উঁচু উঁচু কেন। আপনার জিরাফ মার্কা লম্বা মেয়ের জন্যই, তাই তো? আপনারা খারাপ ভাববেন না, আসলে ঈশ্বর দিয়েছেন, এটা আমি কি বা করবো বলুন। ওর লম্বা হওয়ার জন্যই এতদিন ওর বিয়ে হচ্ছে না। আমার মেয়ে খুবই বুদ্ধিমতী, বাড়ির সব কাজেই পারদর্শী। আর আপনারা যদি চান আমার বাড়ির দরজার মতো আপনাদের বাড়ির দরজাগুলোকেও আমি উঁচু বানিয়ে দেব। এভাবেই সকলে যে যার মতো কথাবার্তা বলে যাচ্ছিল। একদিকে পরেশবাবু সাফাই দিচ্ছিল, ঠিক অপরদিকে চন্দনা তার উপরে রাগ দেখাচ্ছিল। সেই সময় তাদের কথা শুনে বিনয়ের মনে মনে খুবই রাগ হয়। সে নিজেকে আর সামলাতে না পেরে বলে ওঠে, তুপ তুপ তুপ, একদম তুপ তবাই, কেউ তিত্তু বলবে না, এবার আমি বলবো। দেদার তথা বলেই যাচ্ছে তুদু, এখানে আমার বিয়ে হবে, কেউ আমায় দিদাটা করতে না, আমি তাই। আমার সুন্দরী লম্বা হওয়া নিয়ে তোনই তমত্তা নেই, তাহলে তোমাদের এত তিতের তমত্তা তুমি? এতক্ষণ বিনয় চুপ করেছিল, তাই পরেশবাবু কিছু বুঝতে পারেনি। কিন্তু বিনয়ের তোতলা কথা শুনে সে চমকে ওঠে। বাহ চন্দনা দেবী, বাহ, আপনাদের ছেলে তাহলে তোতলা, তার বেলায় কিছু নয়। আর আমার মেয়ের দোষ দেখাচ্ছেন? আপনিও তো আগে বললেননি যে আপনার ছেলে তোতলা। আরে পরেশ বাবু, আপনি আবার রেগে যাবেন না। যখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করেই ফেলেছে, সেখানে আমাদের কি করার আছে বলুন? সকলের সম্মতিতে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন
বিনয়, আমি তোমাকে একটা কথা বলবো। আসলে আমি শাড়ি পরতে পারি না তো, আমার লম্বা হওয়ার কারণে শাড়ি পরলে আমাকে খুব খারাপ দেখায়। তাই আমি চুড়িদার পরলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না হলে আবার আমাকে অর্ডার দিয়ে শাড়ি তৈরি করতে হবে। না না, আমাদের এতে তোনই তমত্তা নেই। তোমাদের দেতা ইত্যা তেতাই পড়বে। আমাদের দলে এরকম তোনই নিয়ম নেই, বুঝে তো? বিনয়ের কথা শুনে সুন্দরী খুবই খুশি হয়। পরের দিন সুন্দরী তার ইচ্ছা অনুযায়ী নিজের পছন্দ মতোই চুড়িদার পরেছিল। তখন তাকে দেখে চন্দনা দেবী বলে, বৌমা, তুমি চুড়িদার পরেছো কেন? আজকে নিয়ম অনুযায়ী তোমার মুখ দেখানোর দিন। পাড়া সকলে তোমাকে দেখতে আসবে, আর তুমি এই জামা পরেছো। কেন পিসিমা, এটা পরে কি আমাকে খারাপ দেখাচ্ছে? এগুলো তো স্পেশাল করে আমি নিজের হাতে বানিয়েছি, আর শাড়িতে আমাকে একটু মানায় না। সেটা বলছি না বৌমা, কাল থেকে তোমার যা মন চাই সেটাই পরবে। শুধু আজকের জন্য তুমি শাড়ি পরো, আর তাড়াতাড়ি এসো, সকলে তোমার অপেক্ষা করছে, দেরি করো না। চন্দনার কথা শুনে সুন্দরী তাড়াহুড়ো করে একটি শাড়ি পরে সকলের সামনে বেরিয়ে আসে। তাকে শাড়ি পরতে দেখে সকলেই অবাক হয়ে যায় এবং সবাই হা হা করে হেসে ওঠে। একই রে মোহিনী, তোর বৌমাকে তো দেখে হাসি পাচ্ছে। এ শাড়ি পরেছে নাকি লুঙ্গি পরেছে রে? এত লম্বা যে শাড়ি হাঁটুর উপরে উঠে যাচ্ছে। হা হা হা। হ্যাঁ, আমরা তো বউয়ের মুখ দেখতে এসেছিলাম, কিন্তু এখানে তো বউয়ের মুখের সাথে সাথে পায়েরও দর্শন করে ফেললাম। ভাগ্যিস মেয়েরা এসেছি, কোনো ছেলে এলে কি বিপদ হতো বলো তো? পাড়া পড়োশির এরকম কথা শুনে সুন্দরীর খুব খারাপ লাগে। সে বুঝতে পারে যে তার জন্য তার শ্বশুর বাড়ির সকলকে অপমানিত হতে হচ্ছে, কিন্তু তারই বা কি করার ছিল? চন্দনা দেবী যে তাকে শাড়ি পরতে বলেছিল। সবাই চলে গেলে, আমায় ক্ষমা করবেন মা, আমার লম্বা হওয়ার কারণে আপনাদের আজকে এত অপমানিত হতে হলো। আমি আগে জানলে কখনোই শাড়ি পরতাম না। আরে বৌমা, এতে তোমার কোনোই দোষ নেই। ঈশ্বর যাকে যেমন বানিয়েছে তাই নিয়ে খুশি থাকতে হবে। আমরা তো চাইলেই তোমাকে খাটো করে দিতে পারবো না, আর তুমিও চাইলে বিনয়ের তোতলামি ঠিক করতে পারবে না। তাই আমাদের এতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রথম প্রথম সবাই কিন্তু কিন্তু করবে, কিন্তু পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এভাবেই মোহিনী দেবী তাকে বোঝাতে থাকে। তারা সুন্দরীকে পরবর্তী দিনগুলোতে তার পছন্দ অনুযায়ী জামা কাপড় পরতে বলে। সে যে লম্বা ছিল ধীরে ধীরে সেটা সবাই ভুলেই গিয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন গ্রামের সকলেই জলের পাত্র নিয়ে ছোটাছুটি করতে থাকে। তাদেরকে দেখে চন্দনা দেবী জিজ্ঞাসা করে, আরে দিদি, তোমরা জল নিয়ে ছুটছো কোথায়? সকাল সকাল তোমাদের আবার কি হলো? আর বলবেন না দিদি, নন্দুর বাড়িতে আগুন লেগেছে, আর দোতলায় ওর বাচ্চা আটকে আছে। কত আগে জল কামানকে পুলিশকে ডাকা হয়েছে, কিন্তু এখনো আসছে না। তাই সকলে মিলে জল ঢালতে যাচ্ছি। তাদের কথা শুনে সুন্দরী বলে, পিসি, আমি বাচ্চাটিকে বাঁচাতে পারবো। আমার এমনিতেও ছাদ পর্যন্ত হাত উঠে যায়, আপনি আমাকে ওখানে নিয়ে চলুন প্লিজ। সুন্দরীর কথা শুনে চন্দনা দেবী তাকে সেখানে নিয়ে যায়। সুন্দরী তার লম্বা হাইট ও উচ্চতার দরুন সহজেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তাকে সকলে বাহবা জানাতে থাকে। শুধুমাত্র তার উচ্চতার জন্যই আজ সে সকলের মুখে বাহবা পাচ্ছিল। তার লম্বা হাইট একদিন যে একটি মানুষের প্রাণ বাঁচাবে এটা সে নিজেও জানতো না। এই খবরটা শুধু গ্রামেই আটকে ছিল না, ধীরে ধীরে টিভি নিউজের মাধ্যমে সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। অনেকে বাড়িতে এসেও তাকে অভিনন্দন জানাতে থাকে। এগুলো দেখে শুনে তার পরিবারের বুক গর্বে ফুলে ওঠে।